নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও, কারণ ইন্ডিয়ান রেলের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। জাস্ট কিছুক্ষণ আগেই প্রকাশিত হয়েছে, যেখানে বিভিন্ন স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন স্টেশনে যে নিয়োগ করা হচ্ছে তার জন্য যোগ্যতা কি প্রয়োজন? মাধ্যমিক পাস। তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে। আরও বিস্তারিত সব কিছু আমি ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব এবং স্টেপ বাই স্টেপ তোমরা প্রত্যেকটি ইনফরমেশন এর ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ইনভাইটিং অ্যাপ্লিকেশন, অর্থাৎ যে অ্যাপ্লিকেশনটা তোমাদের চাওয়া হয়েছে তার জন্য একটি অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম আছে। এই অফলাইন অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে সেটাও কিন্তু আমি পরবর্তী সময় তোমাদের বলে দেবো। এবং এখানে সিলেকশন প্রসেস থেকে শুরু করে সব কিছু A to Z সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে পাবে। এবং তোমরা এখানে নোটিফিকেশন নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নোটিফিকেশন নাম্বারটা কিন্তু নোট ডাউন করে নাও, কারণ এই নোটিফিকেশন নাম্বারটা যখন তোমরা অ্যাপ্লিকেশন ফর্মে যখন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু এই নোটিফিকেশন নাম্বারটা তোমাদের ইনপুট করতে হবে। এবং তোমাদের যে ডেটের এই নোটিফিকেশনটা প্রকাশিত করা হয়েছে সেটি হচ্ছে 2রা মে 2024। ওকে, এখানে দেখো তোমাদের 9 নম্বর পয়েন্টে যে কথাটি উল্লেখ করেছে যে অরিজিনাল সার্টিফিকেট উইল হ্যাভ টু প্রডিউস অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ ইফ রিকোয়ার্ড। অর্থাৎ বুঝতে পারছো এখানে সিলেকশন প্রসেস যেটা থাকছে ইন্টারভিউয়ের ভিত্তিতে। তোমাদের আগে যতবার কিন্তু রিক্রুটমেন্ট হয়েছে রেলের তরফ থেকে বিভিন্নভাবে যে নিয়োগ হচ্ছে, বিভিন্ন স্টেশনে নিয়োগ হয়েছে, যারা যারা আগে ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো, তাদের ক্ষেত্রে কিন্তু সিলেকশন প্রসেস কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে হয়েছে। বাট এবারে কিন্তু যে সিলেকশনটা করা হচ্ছে সম্পূর্ণ কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে, অর্থাৎ কোনো রকম রিটেন এক্সাম ছাড়াই কিন্তু ইন্টারভিউয়ের ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন করা হচ্ছে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে, রিকমেন্ডেশন ফ্রম এনি সোর্স উইল বি ডিসকোয়ালিফিকেশন। অর্থাৎ কোনো রকম রিকমেন্ডেশন চলবে না বা অন্য কোনো চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু এখানে কাজ পাবে না। এখানে সম্পূর্ণ প্রপার প্রসেসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং ইন্টারভিউতে পার্টিসিপেট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই জায়গাগুলো উল্লেখ করা আছে বলে এই জায়গাগুলো তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। এবং পরবর্তী যেটি ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো হচ্ছে সেপারেট অ্যাপ্লিকেশন ফর ইচ হল স্টেশন। অর্থাৎ যে হল স্টেশনে ধরো তুমি একাধিক হল স্টেশনের জন্য আবেদন করতে চাইছো, করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমাকে সেপারেট অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে? আদারওয়াইজ এটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। মানে একটা অ্যাপ্লিকেশন ফর্মের মধ্যেই যদি তুমি 2-3টে স্টেশনের নাম যদি উল্লেখ করে দাও তাহলে কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে। যদি তুমি চাও বিভিন্ন স্টেশনে আবেদন করতে পারবে, কিন্তু সেপারেটলিভাবে তোমাদের আবেদন করতে হবে। ঠিক আছে? এর জন্যই বলি আমার ভিডিও লেন্দি হতে পারে, বাট আমি কিন্তু সুন্দরভাবে ব্যাপারগুলোকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিই। ওকে, আচ্ছা, এবার দেখো তোমাদের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার জন্য চাওয়া হয়েছে। এখানে দেখো প্রথমে যেটা লাগছে সেটি হচ্ছে তোমাদের বয়স 18 বছরের কম হলে চলবে না। আমাকে অনেকে কমেন্ট করেছিলে যে স্যার আমার 17 বছর 9 মাস, 17 বছর 11 মাস হবে না, 18 বছরই কিন্তু হতে হবে। 18 বছর থেকে সর্বোচ্চ বয়স 40 বছর। দেখো এখানে কিন্তু সেরকম মেনশন নেই, যতবার নোটিফিকেশান বেরিয়েছে কোনো রকম কিন্তু মেনশন নেই। এখানে 40 বছর কিন্তু আমি বলছি সেটা হচ্ছে যে আগে যখন হাওড়া ডিভিশনে বেরিয়েছিল সেখানে 40 বছর মেনশন করা ছিল আপার এজ। তারপরে শিয়ালদা ডিভিশনে সেখানে কিন্তু 45 বছর মেনশন করা ছিল, বাট এখানে মেনশন করা নেই। তবে যদি 40-এর ঊর্ধ্বেও তোমার বয়স হয় তোমরা কিন্তু একবার যে অফিস আছে ডিসিএম অফিস, সেখানে কিন্তু যোগাযোগ করে একবার জেনে নিতে পারো। ঠিক আছে? তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু অ্যাজ পার নোটিফিকেশান কোনো রকম আপার এজ মেনশন নেই, তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে, অ্যাবভ ইন সাপোর্ট অফ হুইচ অ্যাপ্লিকেন্ট মাস্ট অ্যাটাচ এ কপি অফ সেলফ অ্যাটেস্টেড ভ্যালিড ডকুমেন্ট সার্টিফিকেট এজ প্রুফ হিজ হার। অর্থাৎ এই জায়গাটা থেকে তোমরা বুঝতে পারছো হিজ হার অর্থাৎ মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে, এই জায়গাটাও ক্লিয়ার। এবং তোমাদের কিন্তু এজ প্রুফের জন্য তোমাদের ভ্যালিড ডকুমেন্ট সার্টিফিকেট, এর জন্য কি লাগবে, নয় তুমি ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, না হলে তুমি মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো। ঠিক আছে? এটা কিন্তু তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে।
পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে তোমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ড। দেখো মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পুরো কোয়ালিফিকেশান, এখানে যে কোয়ালিফিকেশানটা এটা কিন্তু অত্যাবশ্যক, সেটা হচ্ছে মাধ্যমিক যোগ্যতা। যদি তোমার হায়ার কোয়ালিফিকেশান থাকে কোনো অসুবিধা নেই, হায়ার কোয়ালিফিকেশান থাকলে কোনো অসুবিধা নেই, সে হতে পারে, দিতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু মাধ্যমিক যোগ্যতা কিন্তু তোমাদের মিনিমাম যোগ্যতা। পরবর্তী যেটি বলা হচ্ছে হ্যাভিং নলেজ অফ সিম্পল ইংলিশ। এখানে সিম্পল ইংলিশ কেন তোমাদের জ্ঞানের কথা বলা হচ্ছে, সেটার জন্য হচ্ছে যে রিড দ্য নেম অফ স্টেশন, অর্থাৎ স্টেশনের নাম পড়তে পারা, ভ্যালু অফ টিকিট, টিকিটের ভ্যালু, এই সবগুলো পড়তে পারার জন্য কিন্তু তোমাদের সিম্পল ইংলিশটা জানাটা দরকার। এখানে দেখো 3 নম্বর পয়েন্টে বলছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য ডিস্ট্রিক্ট, অর্থাৎ যে ডিস্ট্রিক্ট থেকে তুমি আবেদন করছো সেই ডিস্ট্রিক্টে তুমি যে পার্মানেন্ট রেসিডেন্ট নাকি, সেটার জন্য তারা কি চাইছে যে তোমরা ইন সাপোর্ট অফ দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট উইল বি রিকোয়ার্ড সাবমিট সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ভোটার আইডি কার্ড অর সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অফ ডিস্ট্রিক্ট অ্যাজ এ প্রুফ। দেখো তুমি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটও তুমি তহসিলদারের কাছ থেকে বা বিডিও বা এসডিও অফিস থেকে বা মিউনিসিপ্যালিটি থেকে কালেক্ট করতে পারো, সেটা তোমার ইচ্ছা, অথবা তুমি ভোটার আইডি কার্ডও কিন্তু তোমরা দিতে পারো, সেটাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করেও দিতে পারো। তো এটাই সব থেকে সহজ হবে যে ভোটার আইডি কার্ড দেওয়া, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে খুব একটা কিন্তু সমস্যা নেই, নয় ভোটার কার্ড আর না হলে কিন্তু আধার কার্ডও কিন্তু দেওয়া যায়, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী যেটি সেটি হচ্ছে তোমাদের দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি মেডিক্যালি ফিট। এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মেডিক্যালি ফিট ফর অ্যাক্টিভ সার্ভিস ফ্রি ফ্রম এনি কমিউনিকেবল ডিজিজ। তোমার যদি শরীরে অন্য কোনো রোগ থাকে তাহলে কিন্তু, রোগ মানে কি, ভয়ঙ্কর কোনো রোগ, ঠিক আছে, মানে মহামারী টাইপের রোগ, যে রোগেতে কোনো রকমভাবে তোমার সেরে ওঠার কোনো চান্স নেই, তো সেই রোগ হলে কিন্তু এখানে আবেদন করা যাবে না। এর জন্যই কিন্তু এখানে বলা হচ্ছে যে হি শি শুড সাবমিট এ মেডিকেল সার্টিফিকেট রেজিস্টার্ড এমবিবিএস ডক্টর অর অ্যাভব। দেখো এখানে তোমরা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে, তোমাদের রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তারের কাছ থেকে মেডিকেল সার্টিফিকেট নিতে হবে। এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে অ্যান্টিসিডেন্ট ক্যারেক্টার অফ দ্য অ্যাপ্লিকেন্ট শুড বি স্যাটিসফ্যাক্টরি। ইন সাপোর্ট অফ দিস হি শি should submit a certificate civil authority ডিএম এডিএম এসপি এসডিও বিডিও থানা হিজ হার রেসিডেন্ট। অর্থাৎ দেখো তোমাদের থানা থেকে এটা কিন্তু পুলিশ যে ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট কিন্তু তোমাদের নিতে হবে। এই সার্টিফিকেটটা কেন চাওয়া হয়েছে, তোমার নামে কোনো ক্রিমিনাল কেস আছে নাকি, কোনো ক্রিমিনাল রেকর্ডের মধ্যে তোমার নাম আছে নাকি, বা কোনো রকম কোনো খারাপ কিছুর মধ্যে তুমি জড়িত নাকি, সেটার জন্য কিন্তু তোমাদের একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট তোমাদের চাওয়া হয়েছে। এটা চাওয়ার পেছনেই একটাই কারণ, যদি এই সব কেসের মধ্যে তুমি যদি জড়িয়ে থাকো তাহলে তোমাকে বারবার ডাকবে, তুমি সেই কাজটা করতে পারবে না যে কাজেতে তোমাকে এখানে রিক্রুট করা হচ্ছে, ঠিক আছে, এর জন্যই এটা চাওয়া হয়েছে। তো চলো এবার ফর্ম ফিল আপটা কীভাবে করবে সেটাও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখতে পাচ্ছ। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা কীভাবে ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাকে ফিল আপ করার জন্য কী করতে হবে, এখানে একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিতে হবে। পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দিয়ে এটাকে কিন্তু গেজেটেড অফিসারকে দিয়ে, মাথায় রাখবে এখানে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করলে চলবে না, সেলফ অ্যাটেস্টেড করলে কিন্তু চলবে না, এটা গেজেটেড অফিসারকে দিয়েই কিন্তু তোমাকে অ্যাটেস্টেড করাতে হবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর দ্য কন্ট্যাক্ট অফ, কোন হল্ট স্টেশনে তুমি কাজ করছো সেই হল্ট স্টেশনের নাম এখানে উল্লেখ করবে। এরপরে বললাম যে ইয়োর প্রেস নোটিফিকেশান নাম্বার, যেটা ভিডিও শুরুতেই আমি নোটিফিকেশান নাম্বারটা তোমাদের বলেছি নোট ডাউন করে রাখতে, সেই নোটিফিকেশান নাম্বারটা দেবে এবং ডেটটা দেবে, ক্লিয়ার। আচ্ছা, এরপরে তোমরা এখানে চলে আসবে এবং দেখো যে বলছে যে ইন রেফারেন্স টু বি অ্যাভব দ্য মাই সেলফ ইজ সাবমিটিং অ্যাপ্লিকেশন ফর দ্য রানিং দ্য, যে হল স্টেশনে তুমি এখন যদি কোনো কাজ করছো সেই হল স্টেশনে তোমাদের নামটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। এর পরবর্তী যেটি থাকছে নেম অফ দ্য হল স্টেশন অ্যাপ্লাইড ফর, অর্থাৎ কোন হল স্টেশনে তুমি কাজ করতে চাইছো সেই হল স্টেশনের নামটা তুমি এখানে লিখবে। তোমার নামটাকে এখানে ক্যাপিটালে লিখতে হবে, ফাদার নেম লিখতে হবে ক্যাপিটালে, যা আধার কার্ডে আছে বা ভোটার কার্ড যেটা আইডি প্রুফে আছে তাই কিন্তু লিখবে, একটুও বাড়িয়ে লিখবে না, ঠিক আছে, কোনো স্পেলিং মিস্টেক করবে না। এরপরে হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস ইন পিন নাম্বার, পিন নাম্বার পর্যন্ত কিন্তু সম্পূর্ণ প্রেজেন্ট অ্যাড্রেসটা দেবে। এরপরে হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, সেটা যদি সেম হয় তাহলে এখানে ডু বলে লিখে দেবে। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ,
তার জন্য সেলফ অ্যাটেস্টেড প্রুফ টু বি অ্যাটাচ, যেখানে তোমরা ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো অথবা তোমরা মাধ্যমিকের সার্টিফিকেটও দিতে পারো। ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড দিতে পারো। অ্যাডমিট কার্ড দিলেও কিন্তু চলে যায়, সেখানেও কিন্তু মানে ডেট অফ বার্থ কিন্তু লেখা থাকে। আচ্ছা, পরবর্তী হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান। তো সেলফ অ্যাটেস্টেড প্রুফ টু বি অ্যাটাচ অর্থাৎ মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেট দিতে হবে, এখানে মাধ্যমিকের সার্টিফিকেট দিতে হবে। অনেকে বলো যে স্যার রেজাল্ট কি দিতে লাগে, তো মার্কশিট দিয়ে দিতে পারো, কোনো অসুবিধা তো নেই। এর পরবর্তী যেটি লাগছে সেটি হচ্ছে তোমাদের হি শি মেডিকেলি ফিট, তার জন্য তোমাদের বললাম যে মেডিকেল সার্টিফিকেট সেটা তোমরা ডক্টরের কাছ থেকে পেয়ে যাবে, যে কোনো এমবিবিএস রেজিস্টার্ড ডক্টরের কাছ থেকে এই মেডিকেল সার্টিফিকেটটা তোমরা নেবে এবং সেই মেডিকেল সার্টিফিকেটে একটা জেরক্স করে তোমাদের কাছে রাখবে এবং আরেকটা তোমাদের অরিজিনালটা কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে। ঠিক আছে, এবং সেটা যে দিচ্ছ সেটা তার জন্য এখানে ইএস বলে লিখে দেবে। ঠিক আছে, এরপরে বলছে যে হি শি পার্মানেন্ট রেসিডেন্ট ডিস্ট্রিক্ট, যে হল স্টেশন অর্থাৎ যে হল স্টেশনে তুমি আবেদন করছো সেই হল স্টেশনে তুমি পার্মানেন্ট বাসিন্দা নাকি, তো তার জন্য কিন্তু তোমাকে চাওয়া হয়েছে। এর জন্য তোমাকে ভোটার আইডি কার্ড বা তোমরা আধার কার্ড বা রেসিডেন্সিয়াল কোনো সার্টিফিকেট যে কোনো একটি তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে অর্থাৎ জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু এখানে লিখে দিতে হবে, অর্থাৎ একই জায়গাটাও তুমি ইয়েস বলে লিখে দেবে। ঠিক আছে, যে এটাও তুমি দিচ্ছ। আচ্ছা, এর পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে ওয়েদার ইজ হিজ হার অ্যান্টিসিডেন্ট ক্যারেক্টার স্যাটিসফ্যাক্টরি। তো তোমাদের বললাম যে ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য তোমাদের প্রয়োজন, তো সেখানের জন্য তোমরা কি করবে, এখানে হচ্ছে যে ক্লিয়ারেন্স একটা সার্টিফিকেট যেটা তোমরা ডিএম, এডিএম, এসপি, এসডিও, বিডিও বা থানা যে কোনো একটা জায়গা থেকে কিন্তু তোমরা এটা নিতে পারবে। এর জন্য তোমাদের আধার কার্ড কিন্তু সঙ্গে নিয়ে যেতে হবে, যে তোমার আধার কার্ডটা তারা চেক করবে, তারপরেই কিন্তু তোমাকে এই মানে তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট যেটাই বলো না কেন সেটা তোমাদের দিতে হবে। ঠিক আছে, এবং এটাও কিন্তু তুমি যে দিচ্ছ এর জন্য তোমাকে এখানে লিখতে হবে ইয়েস বলে লিখে দেবে যে এটাও তুমি সঙ্গে দিচ্ছ। ঠিক আছে, এরপরে কি লাগছে, এরপরে হচ্ছে তোমাদের এই জায়গাটা আর কিছু নেই, এর জায়গাটা তোমাকে সিগনেচার করতে হবে, যে তোমার সিগনেচার এবং মোবাইল নাম্বারটা দেবে, প্যান কার্ডের নাম্বার দেবে, আধার কার্ডের নাম্বার দেবে, যে প্লেস থেকে তুমি বিলং করছো সেই প্লেসের নামটা লিখবে এবং ডেটটাকে দেবে, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা পাঠাচ্ছ। ঠিক আছে, তো এই জায়গাটা তোমার ক্লিয়ার। এবার দেখো মেডিকেল সার্টিফিকেটটা তোমরা কোথায় পাবে। মেডিকেল সার্টিফিকেট কিন্তু এখানে দেয়া আছে। এই মেডিকেল সার্টিফিকেটের জন্য কি করতে হবে, তোমাকে পিডিএফটা ডাউনলোড করে দিতে হবে। আমি এর যে লিঙ্কটা মানে পিডিএফটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এই মেডিকেল সার্টিফিকেটটাই তোমরা কিন্তু ডক্টরের কাছে নিয়ে যাবে, তারা সব কিছু চেক করে তোমাকে এই মেডিকেল সার্টিফিকেটটা তোমাকে দিয়ে দেবে, মানে স্ট্যাম্প মেরে সই করে তোমাকে দিয়ে দেবে। ঠিক আছে, তো এই মেডিকেল সার্টিফিকেটে আশা করি তোমাদের কিছু বোঝানোর কিছু নেই, জাস্ট এখানে তোমার নাম লিখবে। ঠিক আছে, এবং তোমার বাবার নাম লিখবে, তারপরে ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, স্টেট, পুলিশ স্টেশন এগুলো সব লিখবে। লেখা টেকার পরে তারপরে এখানে ডক্টর সিগনেচার করবে, অ্যাড্রেস এবং রেজিস্ট্রেশন নাম্বার বসাবে, আর এখানে হচ্ছে তোমার পাসপোর্ট সাইজের একটা ছবি কিন্তু লাগিয়ে দেবে এবং এখানে তোমার সেলফ অ্যাটেস্টেড, এটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে, অর্থাৎ তোমার সই হবে। ঠিক আছে, আচ্ছা এই জায়গাগুলো তোমাদের ক্লিয়ার। যে হল স্টেশনে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেটা হচ্ছে এনএফআর এর অন্তর্গত, দেখতে পাচ্ছ এনএফআর অর্থাৎ নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে কাথিয়ার ডিভিশনের অন্তর্গত, যেটা হচ্ছে ভাবাগন হল্ট এবং হলদিয়া বিহার হল্ট। ঠিক আছে, হলদিয়া বিহার হল্ট আর ভাবাগন হল্ট, এই দুটি যে হল স্টেশন আছে এই দুটি হল স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে বলছে যে অ্যাপ্লিকেশন ফর্ম মে বি অবটেন ফ্রম দ্য অফিস, অর্থাৎ তোমরা অফিস থেকে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা পেয়ে যাবে, অথবা তোমরা কিন্তু ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারো। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্মও দিয়ে দেবো এবং তোমাকে মেডিকেল সার্টিফিকেটটাও কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এবং বলা হচ্ছে যে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার কাথিয়ার এনএফআর, অর্থাৎ এই নিয়োগটি তোমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে কিন্তু করা হচ্ছে, যেটি তোমরা দেখতে পাচ্ছ পিনকোড নাম্বার এইটা, এবং ডাউনলোড ফ্রম দ্য ওয়েবসাইট, যে ওয়েবসাইটেই কিন্তু তোমাদের ডাউনলোড করতে পারবে ফর্মটা, এবং তোমাদের এই ঠিকানায় কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু মানে পাঠাতে হবে। ঠিক আছে, এখানে দেখো পরবর্তী যেটি বলা হচ্ছে, দ্য কভার কন্টেনিং দ্য অ্যাপ্লিকেশন মাস্ট বি সিল্ড কোটেড রেড ইঙ্ক, অর্থাৎ লাল কালিতে তোমাদের লিখতে বলছে টপ অফ দ্য কভার, যেটা রাইট হ্যান্ড কর্নার, সেখানে বলছে অ্যাপ্লিকেশন ফর দ্য, যে হল স্টেশনে তুমি আবেদন করছো সেই হল স্টেশনের নাম তোমাকে উল্লেখ করতে হবে।
ঠিক আছে, এখানে তোমাদের যে পদে নিয়োগটি করা হচ্ছে তোমরা অনেকেই জানো যে এটা কিন্তু STBA পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেটা স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। যেরকম কিন্তু বিভিন্ন স্টেশনে কিন্তু নিয়োগ হচ্ছে এবং পরবর্তী সময় হয়তো তোমাদের স্টেশনেও কিন্তু এরকমই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। যখনই প্রকাশিত করা হবে অবশ্যই তোমাদের জানানো হবে। তোমরা কিন্তু তোমাদের যে পোস্ট মানে নিয়ারেস্ট স্টেশনের নাম কিন্তু কমেন্ট করতে ভুলো না। যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হবে আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু সবার আগে তোমরা ইনফরমেশন পাবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন বক্স উইল বি ওপেনড, তোমাদের 13/6/2024 হচ্ছে অ্যাপ্লিকেশন বক্স ওপেন হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন পাঠানোর জন্য তোমাদের লাস্ট ডেট কবে 12/6/2024, অর্থাৎ জুন মাসের 12 তারিখ হচ্ছে তোমাদের লাস্ট ডেট। এখানে তোমাদের 13/5/2024 থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হবে এবং 12/6/2024 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ওখানে জমা করতে পারবে। এখানে দেয়াই আছে অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার NFR কাথিয়ার বিহার, পিনকোড হচ্ছে এত, এখানে কিন্তু তোমাদের জমা হচ্ছে, এখানেই ড্রপ বক্সে গিয়ে জমা করতে হবে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং টার্ম কন্ডিশন যাবতীয় যদি ইনফরমেশান চাও তোমরা NFR indianrailways.government.in এই ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। ঠিক আছে, যে ইনফরমেশান থাকে আমি সবসময় তোমাদের কাছে সেটা প্রোভাইড করি এবং সেটা সম্পূর্ণ কিন্তু তোমাদের অফিসিয়ালিভাবে সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো তোমাদের কাজের মেয়াদ যেটা থাকছে ইনিশিয়াল পজিশানে তোমাদের 5 বছরের কন্ট্যাক্ট থাকছে। 5 বছর কন্ট্যাক্ট পিরিয়ডটা কমপ্লিট করার পরে তোমাদের যদি পারফরমেন্স বেটার হয়, স্যাটিসফ্যাক্টরি যদি পারফরমেন্স হয়, তাহলে রেল থেকেই কিন্তু তোমাদের আরও 2.5 বছর কিন্তু এক্সটেন্ড করা হবে। অর্থাৎ বুঝতে পারছো এখানে সম্পূর্ণ কিন্তু 7.5 বছরের কিন্তু একটা রিক্রুটমেন্ট প্রসেস। অর্থাৎ এই রিক্রুটমেন্ট যেটা তোমরা কাজ করতে পারবে, তোমরা কাজ করতে পারবে 7.5 বছর ধরে তোমরা এখানে কাজ করতে পারবে। যদি এই হল স্টেশনের কাছাকাছি তোমার যদি বাসিন্দা হও তাহলে অবশ্যই তুমি আবেদন করতে পারবে। আচ্ছা, আর একটা ব্যাপার তোমাদের ক্লিয়ার করে দিই, এটা আমি জানি অনেকেরই তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার এখানে বেতন কত টাকা পাবো। দেখো বেতন এখানে সেরকম অ্যাকুরেটভাবে বলা সম্ভব নয়, কারণ তোমরা জানো এখানে সম্পূর্ণ কিন্তু কমিশন ভিত্তিতে, ঠিক আছে, এখানে সম্পূর্ণ কিন্তু কমিশন ভিত্তিতে কিন্তু এখানে নিয়োগ করা হয়। যদি কমিশন ভিত্তির যেহেতু আছে সেখানে একটা পার্সেন্টেজ কিন্তু হিসাব আছে, অর্থাৎ তোমাদের যে পরিমাণ টিকিট সেল হবে, ঠিক আছে, 1 টাকা থেকে 25,000 টাকার মতো যে যদি টিকিট সেল হয় তার উপর তুমি 12% পাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে যে 25,001 টাকা থেকে যদি 1 লাখ টাকার উপরে যদি টিকিট সেল হয়, ঠিক আছে, তার উপর একটা পার্সেন্টেজ পাবে। তো এই রকম পার্সেন্টেজ হিসাবে কিন্তু তোমাদের টিকিট সেল হলে তার উপর তোমাদের কিন্তু কমিশন থাকবে। তার জন্য এটা অ্যাকুরেট বলা কিন্তু সম্ভব নয়। তো বাদবাকি মোটামুটি তোমাদের সব কিছু আমি ডিটেলসে এখানে বুঝিয়ে দিয়েছি। যারা যারা আবেদন করবে তারা অবশ্যই NFR যারা দেখছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং সিলেকশন প্রসেস তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি। সিলেকশন প্রসেস কিন্তু সম্পূর্ণ ইন্টারভিউয়ের ভিত্তিতে এই চূড়ান্ত সিলেকশন কিন্তু তোমাদের করা হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।